স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে বলছি। সাথে আছে আমি শামীম জাহেদি। দেশের সব জেলায় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করতে তাদের অর্থায়ন ও প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আজ আমাদের আলোচনার বিষয় এই উদ্যোক্তা প্রশিক্ষণ নিয়ে। আর এ নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে আছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোহাম্মদ সবুর খান এবং বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি নুরুল ইসলাম। তবে মূল আলোচনা যাবার আগে দেখেন একটি প্রতিবেদন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ শ্রমশক্তি জরিপ 2010 অনুযায়ী বাংলাদেশে মোট বেকারের সংখ্যা 26 লাখ। তবে বেকারের সংখ্যা প্রকৃতপক্ষে 3 কোটির বেশি হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাই উৎপাদনশীল খাতে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে চায় ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই। সম্প্রতি 2000 নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনা নেয় সংগঠনটি। এর ফলে প্রায় 40,000 লোকের নতুন কর্মসংস্থান হবে বলে ধারণা তাদের। এজন্য দেশের প্রতিটি জেলায় গিয়ে তরুণ ও মেধাবীদের চিহ্নিত করে প্রয়োজনীয় অর্থায়ন, তথ্য সেবা ও প্রশিক্ষণ দেবে তারা। আমরা ফিনান্সিয়াল সাপোর্ট দিব। যেমন হয়তো একজন ব্যবসায়ী হওয়ার তার ইচ্ছা আছে, তার প্রোডাক্ট আছে, সে প্ল্যানিং করেছে, সে হয়তো একটা প্রযুক্তিকে উদ্ভাবন করেছে, বাট এই প্রযুক্তি নিয়ে যে সে যে ব্যবসা করবে তার সেই সামর্থ্যটুকু নেই, অর্থাৎ ফিনান্সিয়াল সাপোর্টটুকু তার নাই, অথবা ফিনান্সিয়াল সাপোর্টটুকু তার আছে বা নাই, কিন্তু তার মার্কেটিংয়ে তার হয়তো তার স্কোপটা নাই। এই প্রোডাক্টটা সে কোথায় মার্কেটিং করবে? সেখানে আমরা একটা মার্কেটিংয়ের নেটওয়ার্ক তাকে তৈরি করে দিব, যাতে সে ওই প্রোডাক্টটা বা ওই প্রজেক্টটা সে ইমপ্লিমেন্ট করতে সক্ষম হয়। তবে এক্ষেত্রে ব্যাংক এবং এনজিওর মতো নানা প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বাংলাদেশে কিন্তু ব্যাংকগুলো বা এসএমই সেক্টর বা এসএমই ব্যাংকিং বা এনজিওগুলো একটা বিরাট অংশই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ফিন্যান্সিং করে থাকে। এখন আমাদের এইবারকার কিন্তু ইনিশিয়েটটা হবে, তাদের চোখগুলো আমরা একটু খুলে দিতে চাই যে তোমরাও তোমাদের সেই স্ব অবস্থান থেকে তোমরা নতুন উদ্যোক্তা তৈরি করে ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারো। ডিসিসিআই এর এই উদ্যোগ সরকারের নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সহায়তা করবে বলে জানান তিনি। উমর নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব সবুর খান এবং জনাব নুরুল ইসলাম এই অনুষ্ঠান আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব খান, আপনাকে প্রথম প্রশ্ন, ডিসিসিআই কেন এই উদ্যোগ নিল উদ্যোক্তা তৈরি করার ক্ষেত্রে, এবং আসলে উদ্যোক্তা তৈরি করা সম্ভব প্রশিক্ষণ দিয়ে সম্ভব কিনা? না, আমরা আসলে শুধু প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা সৃষ্টি করার কাজটুকু শেষ করতে চাই সেটা কিন্তু না। আচ্ছা, আমরা অবশ্যই চাই যে উদ্যোক্তাদের জন্য যেই ধরনের ফিনান্সিয়াল এবিলিটি বা ফিনান্সিয়াল সোর্সিং দরকার সেটাও আমরা নিশ্চয়তা দিতে চাই। একই সাথে তাদের সেক্টরগুলোকে আইডেন্টিফাই করে দিতে চাই, কারণ আমরা জানি যে বাংলাদেশের মতো একটা সংবেদনশীল দেশে কিন্তু বর্তমানে উদ্যোক্তা তৈরির ব্যাপারে কিন্তু আমরা এডুকেশন সেক্টরগুলোকে যদি বলি, সরকারের পক্ষ থেকে বলি, এনজিওগুলো বলি, কোথাও কিন্তু খুব একটা ভালো পদক্ষেপ আমরা লক্ষ্য করতে পারি না। তো সেই ক্ষেত্রে আমরা ঢাকা চেম্বার থেকে আমরা মনে করেছি যে বাংলাদেশের কিন্তু ইকোনমিতে 67% কন্ট্রিবিউট করে থাকে কিন্তু এন্টারপ্রেনাররা, ব্যবসায়ীরা। এবং আপনি নিশ্চয়ই লক্ষ্য করে দেখবেন যে এই বছর যে 1,36,000 কোটি টাকা যে বাজেটের রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে তার কিন্তু পুরোটাই কিন্তু আসবে ব্যবসায়ীদের কাছ থেকে। তাহলে একটি রাষ্ট্র কিন্তু পরিচালিত হচ্ছে ব্যবসায়ীদের অর্থায়নে বা ব্যবসায়ীদের ট্যাক্সের টাকায়। আজ থেকে 4 বছর আগে আপনি যদি যান, সেখানে আপনি লক্ষ্য করবেন কিন্তু ট্যাক্সের পরিমাণটা ছিল মাত্র 25,000 কোটি টাকা। তাহলে কি দাঁড়াচ্ছে যে বাংলাদেশে যদি আমি সঠিক উদ্যোক্তা তৈরি করতে সক্ষম না হই, তাহলে আলটিমেটলি বাংলাদেশ কিন্তু গ্লোবাল মার্কেটে বা কম্পিটিটিভ মার্কেটে কিন্তু টিকতে পারবে। আপনি লক্ষ্য করে দেখবেন যে গার্মেন্টসে আমাদের যে আজকের যে কমপ্লায়েন্সের যে সমস্যাগুলো আমরা ফেস করছি, যে ফায়ার হ্যাজার্ড বা লট অফ প্রিকশন নিতে পারছি, এর কিন্তু ওয়ান অফ দ্য কি কজ হচ্ছে এডুকেশন। যারা উদ্যোক্তা হিসাবে আসছে তারা কিন্তু প্রপার কোনো এডুকেশন নিয়ে তারা আসে নাই। তাহলে আমরা মনে করি বাংলাদেশে যদি উদ্যোক্তাদের শুধু প্রশিক্ষণ না, আমরা ইতিমধ্যে বেশ কিছু আমরা সবগুলো বিশ্ববিদ্যালয়ে আমরা চিঠি লিখেছি তারা যাতে উদ্যোক্তাদের জন্য তারা অনার্স কোর্স শুরু করে। কারণ আমরা মনে করি বাংলাদেশ লিডারশিপ এবং উদ্যোক্তা তৈরিতে বাংলাদেশ যদি এগিয়ে আসে তাহলে বাংলাদেশের পক্ষে সম্ভব হবে গ্লোবাল এবং লোকাল দুই মার্কেটে। জনাব খান, ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব ইসলাম, আপনি একজন উদ্যোক্তা, তরুণ উদ্যোক্তাই বলবো আমি। আপনি আপনার যে অভিজ্ঞতা বলেন যে তরুণ উদ্যোক্তা, আপনি যখন উদ্যোক্তা হিসাবে নিজেকে তৈরি করার চেষ্টা করছেন, যখন যে সমস্যাগুলো বোধ করেছেন, দেখেছেন, এখন এই সময় এসে আপনার কি মনে হয় একই সমস্যা আছে, বা উদ্যোক্তাদের কি ধরনের প্রশিক্ষণ থাকা উচিত? ধন্যবাদ। আসলে আমরা যখন শুরু করেছি, আমি সবুর ভাই, আমরা কিন্তু বলতে গেলে একই প্রজন্মের উদ্যোক্তা। আমাদের সময় আসলে বলতে গেলে সুযোগ বলতে যেটা বুঝায় সেটা ছিল না। উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য আমরা কিসের উপর ভিত্তি করে উদ্যোক্তা হয়েছি আমরা আসলে নিজেরাও জানি না। আমাদের সময়ের অবস্থা তখন তাই ছিল। আমরা উদ্যোক্তা হয়েছি আসলে আমাদের সৃষ্টিশীলতার উপর ভিত্তি করে। আমাদের কোনো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আমরা হয়তো একজন মাস্টার্স করেছি ইউনিভার্সিটি থেকে, সেখানে উদ্যোক্তা হিসেবে খুব বেশি পড়ালেখা করানো হয়নি।
না। পারিবারিকভাবেও কিন্তু আমরা কেউ খুব বেশি শিল্পপতি বা উদ্যোক্তা শ্রেণী থেকেও আমরা অধিকাংশ চাকরিজীবী সন্তানকে পরিবার আসেনি। থেকে এসেছে। আমরা কেউ ছোট ব্যবসায়ী ছেলে, কেউ চাকরিজীবী, কেউ শিক্ষক, কেউ মাদ্রাসা শিক্ষক, ওখান থেকে আমরা এসেছি। তাই আমাদের পুরো প্রজন্মটাই কিন্তু একটা জাতির সামনে আপনার একটা বিরাট একটা অ্যাচিভমেন্ট থ্রো করেছে, সেটা হচ্ছে যে আমরা উদ্যোক্তা হিসেবে Exactly, এখন আসলে আমি সেই যে সময় কথা- প্রেক্ষাপটে যদি হ্যাঁ, আমি যে কথাটা বলছিলাম সে কথা, আমাদের সময় আর বর্তমান সময়ের মধ্যে ডিফারেন্স অনেক বেশি। বর্তমান সময়ের উদ্যোক্তা এবং আমাদের সময়ের উদ্যোক্তার সবচেয়ে মূল ডিফারেন্সটা হলো সুযোগ। বর্তমানে সুযোগ অনেক বেশি, এবং এই সুযোগকে কাজে লাগানোর জন্য আমাদের উদ্যোক্তা শ্রেণীকে যেভাবে আকৃষ্ট করার দরকার সেই কাজটা করতে হবে, যেটা ঢাকা চেম্বার করার চেষ্টা করছে। আমি সবুর ভাইয়ের সাথে একটা বিষয়ে একমত, সেটা হচ্ছে শুধু ট্রেনিং করলে কিন্তু উদ্যোক্তা শ্রেণী সৃষ্টি হবে না। উদ্যোক্তা শ্রেণী সৃষ্টি করার জন্য যে উদ্যোক্তাদের জন্য টার্গেট ফিক্স করতে হবে, আসলে ওনারা কোথায় যাবেন, কি নিয়ে যাবেন, আগামী দিন কি হবে, বাংলাদেশের শিল্পায়নে আগামী ভবিষ্যৎ কি, সবকিছু মিলে আমি সবসময় একটা কথা বলি, যতক্ষণ না একটা দেশ রাষ্ট্রের রাজনৈতিকভাবে স্থিতিশীলতা আসবে না, ততক্ষণ পর্যন্ত স্ব উদ্যোগে উদ্যোক্তার সৃষ্টি হবে না। এই জায়গায় আমি একটু এমফাসাইজ করতে চাই। ধন্যবাদ জানাই ইসলাম। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব খান, আপনার কাছে প্রশ্ন। আপনারা বলছেন, আমাদের প্রতিবেদন দেখেছি আমরা, প্রায় 2000 উদ্যোগ তৈরির একটা প্রকল্প আপনার হাতে নিয়েছেন। আপনি একটু আমাদের ব্যাখ্যা করে বলবেন যে এই প্রক্রিয়াটা কি, কিভাবে নতুন উদ্যোগরা সংগ্রহ করবেন আপনারা? প্রথম হচ্ছে আমরা কিছু ইনোভেটিভ প্রজেক্টে আমরা এই 2000-এর মাঝে নিয়ে আসতে চাই। আচ্ছা, সেটা কি অলরেডি আপনারা চেয়েছেন কিনা? অলরেডি আমরা আমাদের কর্মকাণ্ড শুরু করে দিয়েছি, এবং আমরা ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের সাথে আমাদের একটি সমঝোতা হয়েছে, এবং যেখানে আমরা মনে করি যে বাংলাদেশ ব্যাংকের যদি সরাসরি সাপোর্ট না থাকে, এই ধরনের বড় কাজ সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করা খুব টাফ হয়ে যাবে। আমরা কিছু ইনোভেটিভ প্রজেক্টের ব্যাপারে আমরা চেয়েছি। একইভাবে আমরা মনে করি যে কম্পিটিটিভ মার্কেটে টিকে থাকার জন্য বাংলাদেশের অনেক উদ্যোক্তা আছে যারা পরিকল্পনা করে বসে আছে, কিন্তু সামান্য পুঁজির জন্য, গাইডলাইনের জন্য। আপনারা তাহলে একজন কেস স্টাডির মতো করবেন। আপনারা আমরা আসলে সহজ কথাই হচ্ছে আমরা কিন্তু 2000 উদ্যোক্তা তৈরি করে দিতে চাই। রাইট। আমরা কিন্তু কোনোভাবেই ট্রেনিং দিয়ে আমরা বসে থাকতে চাই না। আমরা 2000 উদ্যোক্তাদেরকে ফিনান্স থেকে আরম্ভ করে, আপনাকে একটি কথা উদাহরণ দিলে এখানে খুব ক্লিয়ার। আমি যেটা জানতে চাচ্ছি যে একজন তরুণ উদ্যোক্তা আমাদের এখন অনুষ্ঠান দেখছেন, দেখে হয়তো আপনি জানতে চাচ্ছেন উনি একজন উদ্যোক্তা হতে চান, ওনার আসলে করণীয় কি করে ডিসিসির সাথে যোগাযোগ করবে, এটাই আমি জানতে চাই। ডিসিসিআই এর ওয়েবসাইটে আপনি যদি যান, সেখানে উদ্যোক্তাদের জন্য আমাদের ওয়েবসাইটটি ইতিমধ্যে অন করা হয়েছে। সেখানে সে অ্যাপ্লাই করবে, ফর্মটা সাবমিট করবে, সাবমিট করার পরে আমাদের লোকজনই তার সাথে যোগাযোগ করবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ জনাব খান। আমি একইভাবে আমি আরেকটি পয়েন্ট একটু বলতে চাই যে আপনি জানেন যে একজন উদ্যোক্তা হওয়ার জন্য তাকে কিন্তু অলমোস্ট 256 রকমের লাইসেন্স নিতে হয়। আচ্ছা, এবং বাংলাদেশে কিন্তু এই যে লাইসেন্সের যে গাইডলাইন, কোথায় লাইসেন্সটা নিবে, কার কাছ থেকে নিবে, কত টাকা লাগবে, ঘুষ ছাড়া সে কাজটা করতে পারবে কিনা, এই ধরনের পুরো একটা গাইডলাইন কিন্তু ঢাকা চেম্বার থেকে ইতিমধ্যে একটি বই আকারে প্রকাশ করা হয়েছে। এবং যেটাতে আমরা মনে করি যে এই বইটাও কিন্তু তরুণ উদ্যোক্তা তৈরিতে সবচেয়ে বড় সহযোগিতা হিসেবে কাজ করে। ধন্যবাদ জনাব খান। আমি আপনাকে ফিরে আসবো। জনাব ইসলাম, আমরা জানি যে কবি কেউ যদি হতে চায় তাকে প্রশিক্ষণ দেওয়া হবে কিনা আমরা জানি না, একটা ক্রিয়েটিভ ব্যাপার। একজন উদ্যোক্তা, তাই এই একদম সৃষ্টিশীল মানুষ, সৃজনশীল মানুষই একজন উদ্যোক্তা হতে পারেন। একজন মানুষকে উদ্যোক্তা হতে হলে তার মধ্যে কি গুণ থাকা উচিত? আসলে সৃষ্টিশীলতা না থাকলে কবি যেমন হতে পারে না, ব্যবসায়ী হতে পারবে না। ব্যবসা করার চেষ্টা অনেকে করে, সবাই কিন্তু সাকসেস হয় না। এর মধ্যে বড় জিনিস এটা হচ্ছে যে ক্রিয়েটিভিটি, যেটা ইংলিশ বলা, আমরা যেটা বাংলায় বলি সৃষ্টিশীলতা। অর্থাৎ আমি যে ব্যবসাটা করব, সেই ব্যবসাটা আমি আজকে যেভাবে দেখছি, আগামী 20 বছরে সে দেখাটাকে যদি আমি অ্যানালাইজ করতে না পারি, আজকে লেটসে মনে করেন আমি আমাদের পারিবারিকভাবে আমরা সুতার ব্যবসা শুরু করেছিলাম। সুতা বলতে ছোট্ট একটা সুতা, কিন্তু আমি যখন ব্যবসা আসলাম, আমি চিন্তা করলাম যে হাই স্পিড সুইং এ আমার সুতাকে কিভাবে নিয়ে যাব দর্জি থেকে। সেই জায়গায় কিন্তু আমরা সাকসেসফুল হয়েছি বলে আজকে বাংলাদেশের একটা প্রখ্যাত সুতা প্রস্তুতকারী কোম্পানি হিসেবে আমরা প্রতিষ্ঠিত হয়েছি। আমার সুতা কিন্তু আর সেই দর্জিতে নেই, আমার সুতা কিন্তু এখন হাই স্পিড 3000 RPM মেশিনে। এই যে সৃষ্টিশীলতার কথা, আপনি একজন পাউরুটি বানাবেন, বাংলাদেশে কনভেনশনাল ব্রেড কিন্তু অনেক আছে, আপনাকে দেখতে হবে আগামী 10 বছর পর পাউরুটির গেট আপ কি হবে, কোয়ালিটি কি হবে। এই সৃষ্টিশীলতা যদি রেসপেক্টিভ প্রোডাক্টে নিয়ে আপনার মধ্যে সহজাত না থাকে, শত চেষ্টা করার পরেও কিন্তু কাজ করবেন। হ্যাঁ, তার অর্থ এই নয় যে আমাদের ট্রেনিং এর প্রয়োজন। আমি আপনাকে এটা শেয়ার করি, আমি বাংলাদেশ মালয়েশিয়ান চেম্বারের প্রেসিডেন্ট হিসেবে মালয়েশিয়ার অনেক এন্টারপ্রেনারের সাথে কথা বলার সুযোগ হয়েছে। আমি গত মাসে একটা চমৎকার একটা সংগঠনের সাথে মিটিং করার, সেটা হচ্ছে SME ফাউন্ডেশন মালয়েশিয়া। আচ্ছা, এবং তাদের কাজ হচ্ছে উদ্যোক্তা সৃষ্টি করা। উদ্যোক্তা সৃষ্টি করা শুধু ফাইন্যান্স দিয়ে না, উদ্যোক্তাকে তারা আকৃষ্ট করে সেক্টরগুলোতে, কি সেক্টরে তারা ইনভেস্ট করতে পারে। জনাব ইসলাম, আমি ফিরে আসবো। আমি এক প্রশ্ন নিয়ে, দর্শক উনি হচ্ছেন তানভীর, ঢাকা থেকে, উনি প্রশ্ন করছেন জনাব খানের কাছে যে উনি যদি যোগাযোগ করেন কোনো প্রজেক্ট নিয়ে, তাহলে ডিসিসিআই কিভাবে এটা স্ক্রুটিনি করবে, কিভাবে বাছাই করবে? ডেফিনেটলি আমরা ইতিমধ্যে বেশ কিছু দক্ষ বাহিনী এবং সিনিয়র কনসালটেন্ট নিয়োগ করেছি, যাতে করে প্রমিজিং যেই প্রজেক্টগুলো আসবে আমরা অবশ্যই চেষ্টা করব তাকে মূল্যায়ন করে
প্রপার গাইডলাইন তৈরি করে ফিনান্সিয়াল ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করা। আমার মনে হয় আমাদের দর্শক প্রশ্ন উত্তর পেয়েছেন। আমাদের সময় হচ্ছে একটা বিরতি যাবার, ফিরে এসে আমরা আবার কথা বলবো এখান থেকে। সময় হলো একটা বিরতি যাবার, ফিরছে শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যে। আজ আমরা কথা বলছি উদ্যোক্তা প্রশিক্ষণ নিয়ে। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে আছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোহাম্মদ সবুর খান এবং বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রিজের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম। জনাব ইসলাম, জনাব খান, আপনাদের স্বাগত আরেকবার। জনাব ইসলাম, আপনার এবারে প্রশ্ন, নতুন উদ্যোক্তাদের জন্য ঠিক কোন কোন ক্ষেত্রে আপনার মনে হয় সুবিধা বেশি আছে, তারা যদি সেখানে ইনভেস্ট করতে চায়? আচ্ছা দেখুন, আমাদের ফার্নিচার ইন্ডাস্ট্রিটা বলতে গেলে এখনো আনইনোভেটিভ রয়ে গেছে। আমি সবসময় মনে করি যে 160 কোটি অর্থাৎ 160 মিলিয়ন পিপল, 16 কোটি দেশের মানুষের বিশাল একটা বাজার। এখানে হোয়াট এভার ইউ মেক ইউ উইল হ্যাভ এ সাকসেস। ফার্স্ট হচ্ছে আসলে আপনি রাইট প্রোডাক্টটা চুজ করতে পেরেছেন কিনা, রাইট পিপল করেছে কিনা। আমি কিন্তু এনিথিংস ইউ ক্যান স্টার্ট বিকজ ইউ হ্যাভ এ 16 কোটি মানুষ। আপনি দেখেন জিডিপি 6+ দিয়ে যাচ্ছি, আমাদের পার ক্যাপিটাল ইনকাম ইজ গোয়িং টু ওভার $1,000, যেটা $2,000 হয়ে যাবে। অর্থাৎ মার্কেট পটেনশিয়ালিটি বলতে যেটা হলো কনজিউমার মার্কেটে, আমি যেমন বলি যে বাংলাদেশে যেই কোনো প্রোডাক্ট আপনি রাইটলি প্রডিউস করেন, রাইটলি প্যাক করেন, রাইট প্রাইস ফিক্স করেন এন্ড রাইট এন্টারপ্রেনার্স, দেন ইট উইল ক্লিক। এখন প্রশ্ন আসছে কিছু কিছু কাজ রাষ্ট্রকে করতে হবে। আপনি দেখেন বাংলাদেশের কয়টা ইউনিভার্সিটি এন্টারপ্রেনারশিপের উপর পড়ালেখা হয়, হয়তো 25 মার্কের একটা চ্যাপ্টার আছে এন্টারপ্রেনারশিপের উপর। হোয়ারাস এন্টারপ্রেনারশিপের উপর কিন্তু অনার্স করা উচিত, মাস্টার্স করা উচিত, ডিপ্লোমা করা উচিত। তাই আমি কিছুক্ষণ আগে বলছিলাম সৌরভের সাথে আসলে ওনারা চেষ্টা করছেন, আমরা চেষ্টা করছি, ব্যবসায়িক অন্যান্য সংগঠনগুলো চেষ্টা করছে, কিন্তু রাষ্ট্র যে কাজটা করতে পারবে সেই কাজটা আসলে আমাদের দিয়ে হবে না। আমি তাই আজকের অনুষ্ঠানের মাধ্যমে সরকারের নীতি নির্ধারক এসএমই ফাউন্ডেশনটাকে যদি অ্যাক্টিভ করতে পারেন, এসএমই ফাউন্ডেশন যদি অ্যাক্টিভ হয়, দেখবেন এন্টারপ্রেনারশিপ তৈরি থেকে শুরু করে ছোট ছোট ব্যবসার প্রসার অটোমেটিক্যালি হয়ে যাবে। আমরা সারাদিন চেষ্টা করলে যে কাজটা করতে পারবো না, এসএমই ফাউন্ডেশন 1 ঘন্টা কাজ করলে সেই কাজটা করতে পারবে। ধন্যবাদ ইসলাম। আমি প্রথমে ইসলাম ভাইয়ের একটা পয়েন্ট বলি যে বিবিএ ফর এন্টারপ্রেনারশিপ, বিবিএ ফর লিডারশিপ, আমরা জানি যে ইট উইল কামিং অলসো ভেরি গুড ডিমান্ড ফর দ্য কমিউনিটি। সেই জন্য ঢাকা চেম্বার থেকে অলরেডি আমরা আরেকটা উদ্যোগ নিয়েছি। আগামী শনিবারই আমরা মাননীয় শিক্ষামন্ত্রী, ইউজিসি চেয়ারম্যান এবং ইউজিসির মেম্বার সহ আমরা সমস্ত স্টেক হোল্ডার সাথে বসবো, যাতে করে এন্টারপ্রেনারশিপ এবং লিডারশিপের উপরে 4 বছর মেয়াদী অনার্স কোর্স শুরু করা যায়। কারণ হি ইজ কোয়াইট রাইট যে উইদাউট ইমপ্লিমেন্টেশন দিস সোর্স অফ লং টার্ম এডুকেশন ইটস উইল বি ইম্পসিবল ফর আস টু সাস্টেন ইন দ্য লং রান। অ্যাট দ্য সেম টাইম আমি যেটা ওনার আরেকটা কথাতে আমি একটু পয়েন্ট ধরতে চাই, আপনি যেমন অনেকে কবি হতে চায়, অনেকে ডাক্তার হতে চায়, অনেকে ইঞ্জিনিয়ার হতে চায়, কিন্তু আমরা বাংলাদেশে দেখতে পাই না আমি ব্যবসায়ী হতে চাই। হোয়ার ইজ ভেরি সারপ্রাইজ, ডাক্তার ইঞ্জিনিয়ার, আমি কাউকে ছোট করছি না, আমি সম্মান রেখেই বলছি, ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে অল প্রফেশনাল লোকজন কোথায় জব করে, তাদের আজকে কিন্তু বাংলাদেশের লোকদের সবচেয়ে টার্গেট জব বা ড্রিম জব তারা কোথায় পাচ্ছে? ড্রিম জবগুলো তারা কিন্তু বেসরকারি ফার্মগুলোতেই পাচ্ছে। তার মানে কি? তার মানে আমি কেন একজন উদ্যোক্তা হব না? আমার ড্রিম থাকবে যে আমি কিভাবে একজন উদ্যোক্তা হব। এখন আসলে দরকার কিভাবে আপনি একজন বিল গেটস, একজন স্টিভ জবস আর একজন ওয়ারেন বাফেট। একজন বিল গেটস কিন্তু ওবামার থেকে শক্তিশালী, কারণ একজন বিল গেটস সারা পৃথিবীতে ঘুরছে। একজন ওয়ারেন বাফেট, আপনি যখনই কোনো বিমানে উঠবেন আপনাকে ফিল করতে হবে যে ওয়ারেন বাফেট ইজ দেয়ার। তাহলে একজন উদ্যোক্তা যদি আমরা সফল উদ্যোক্তা বাংলাদেশে আমরা তৈরি করতে পারি, হাজার হাজার উদ্যোক্তা যদি তৈরি করতে পারি, বাংলাদেশের ব্র্যান্ড ইমেজ উঠে যাবে অবশ্যই। এবং আরো যে কথাটা আমার মনে হয় যে নুরুল ইসলাম ভাই রাইটলি পয়েন্ট আউট করলো যে আমরা অনেকেই কিন্তু সনাতন ধর্মী এডুকেশন থেকে এসে কিন্তু আমরা উদ্যোক্তা হয়েছে, বাট আমরা যদি রাইট এডুকেশনটুকু পেয়ে আসতাম তাহলে কিন্তু ডে ওয়ানই কিন্তু আমাদের শুরুটা হতো কিন্তু খুব চমৎকার। এবং সেই জন্য আমরা মনে করি আজকে টেকনোলজির যুগ, আজকে টেকনোলজির যুগ থাকাতেই কিন্তু আমি যে 3 জনের নাম বললাম তারা সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছে। ঠিক একইভাবে আমি মনে করি বাংলাদেশে যারা তরুণ উদ্যোক্তা তারাও কিন্তু আজকে টেকনোলজিকে ব্যবহার করে খুব দ্রুত তারা ভালো এবং সফল। ধন্যবাদ জনাব খান। আপনার কথা ধরে আমাদের দর্শক প্রশ্ন করেছেন পুনম, উনি বলতে আছেন আমি কিছু করতে চাই কিন্তু আমি কোথায় প্রশিক্ষণ নেব? নিশ্চয়ই ডিসিসিআর যে আপনি কথা বললেন ওয়েবসাইটে সেখানে যোগাযোগ করতে পারবেন। আমরা শুধু প্রশিক্ষণ না, আমরা কিন্তু অনেকগুলো গাইডলাইনও দিয়েছি যে কিভাবে আসলে একজন উদ্যোক্তা হওয়ার জন্য মানসিক প্রস্তুতি তাকে নিতে হবে। ধন্যবাদ জনাব খান। আমি এখন ফিরে আসবো জনাব ইসলাম, আপনার কাছে প্রশ্ন, ইনোভেশন ব্যবসার ক্ষেত্রে উদ্যোক্তার ক্ষেত্রে বড় একটা জিনিস, ইনোভেশনের দিকে আসলে আমাদের কিভাবে ড্রাইভ করা উচিত, কিভাবে দেখা উচিত, নজর দেওয়া উচিত? আমি প্রথম আবার সেই জায়গায় চলতে, ইনোভেশন আসলে ইনফ্যাক্ট
মানুষের আমি যে প্রোডাক্ট ইনোভেশনের কথাই বলি, জন্মগত এটা জিনিস, আর তার সাথে আসছে আমাদের একাডেমিক এডুকেশন, পারিপার্শ্বিকতা, ট্রেনিং। আমি সবসময় মনে করি যে কথাটা বলছিলাম যে লং রান সাস্টেইনেবল গ্রোথ যদি আমাদের করতে হয়, আমাদের আসলে একাডেমিক ইয়েগুলাতে পরিবর্তন আনতে হবে। আমরা যেমন একজন ইঞ্জিনিয়ার সৃষ্টি করার জন্য 1000 কোটি টাকা ব্যয় করছি, একজন ব্যবসায়ী সৃষ্টি করার জন্য কিন্তু ব্যয় করতে হবে। শুধু বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আর MBA করে একজন ব্যবসায়ী হওয়া যাবে না। এন্টারপ্রেনারশিপ এন্ড লিডারশিপ ইজ ওয়ার্ক টুগেদার, আই এম টেলিং ইউ অনেস্টলি। একজন এন্টারপ্রেনার সাকসেসফুল হবে যদি তার লিডারশিপ থাকে। এই লিডারশিপের কোনো ট্রেনিং আছে? আমরা যারা এখন লিডারশিপ এসেছি, আমরা কিন্তু সহজাতভাবে আমরা এখানে ফর্মাল কোনো ট্রেনিং আমরা নিয়ে এখানে আসি না, যে কারণে আমাদের মধ্যে কিছু লেকিং হচ্ছে। আমরা সোসাইটি যতটুক চাচ্ছে ততটুক দিতে পারছি না, কারণ দিস আওয়ার লেকিং, বিকজ আমরা কিন্তু অ্যাজ এ লিডার হিসেবে আমরা কিন্তু কোনো জায়গা থেকে ট্রেন দিয়ে এখানে আসি না। ধন্যবাদ জানাব ইসলাম, ধন্যবাদ জানাব খান। আমাদের শেষ করতে হচ্ছে সময় স্বল্পতার জন্য। তো আমরা আশা করি ডিসিসিআই যে উদ্যোগ, মহান উদ্যোগ, এর মাধ্যমে দেশে এন্টারপ্রেনারশিপ তৈরির ক্ষেত্রে একটা বড় অবদান রাখবে। ধন্যবাদ আপনাদেরকে। শেষ করতে হচ্ছে আজকের মতো খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিলেন, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।